গত এপ্রিলের ঘটনা। আপনারা তো জানেন যে মাঝে প্রায় 2-2.5 বছর আমি বাংলাদেশের কোনো ক্রিকেটের খোঁজ খবর রাখতাম না। তো যেটা হলো যে কি একটা পেশাগত কারণে আমার এক সাংবাদিক ছোট ভাইকে ফোন দিয়েছি। ও সে মিরপুরে বসে খেলা দেখছে। সে আমাকে বলল যে এই মুহূর্তে কথা বলতে পারবো না, আপনি আপনার সঙ্গে পরে কথা বলবো, এখন জিসানের খেলা দেখি। বললাম কে জিসান, যার খেলা দেখা আমার সঙ্গে কথা বলার চেয়ে জরুরি? বলতেছে আরে ভাই জিসান ছক্কা মারতেছে, জিসান ছক্কা মারতে লাগলে দুনিয়ার সব কিছু কোনো কিছুর আর গুরুত্ব থাকে না। তা আমি নিজেরা খুব ব্যাকডেটেড মনে হচ্ছে যে এই জিসান লোকটাকে, যে নামই শুনি নাই কোনোদিন। তো ও এক কথায় উত্তর দিল জিসান হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের ছেলে। আমার কাছে পুরো বিষয়টা মানে মনে হলো যে একটা সিনেমার একটু ছোট্ট অংশ শুনলাম। জাহাঙ্গীর ভাইয়ের কথা আপনাদের যদি মনে থেকে থাকে, জাহাঙ্গীর আলম মানে আমরা যখন কৈশোরে তখন বাংলাদেশের সুপারস্টারদের একজন এবং ভয়ঙ্কর মারকুটে ব্যাটসম্যান ছিলেন। জাহাঙ্গীর ভাই নানা রকম স্বপ্ন নানা কারণে পূর্ণ হয়নি। সেই জাহাঙ্গীর ভাই ছেলে এই 2023-24 সালে এসে আবার বাংলাদেশ মাতাচ্ছে সেই মারকুটে ব্যাটিং দিয়ে। যে জাহাঙ্গীর ভাইয়ের নাম ছিল টাইগার জাহাঙ্গীর, তার ছেলে এখন বাংলাদেশের হয়ে সেই অস্ট্রেলিয়ায় ব্যাটিং করতেছে, মনে হয় লায়ন জিসান, টাইগার জাহাঙ্গীরের ছেলে লায়ন জিসান। তো আমরা আজকে টাইগার জাহাঙ্গীর এবং লায়ন জিসান দুইজনের সম্পর্কে অল্প অল্প করে শুনবো। জাহাঙ্গীর ভাই বাংলাদেশের ক্রিকেটের জন্য এত বড় ক্যারেক্টার যে শুধু একটা পর্বে দুজন সম্পর্কে বলা কঠিন। তারপরেও একটু ছোট করে বলি, যারা জানেন না তারা একটু বুঝতে পারবেন যে জাহাঙ্গীর ভাই আমাদের জন্য কি ছিলেন। জাহাঙ্গীর ভাই ও 80-র দশকের মাঝামাঝি থেকে 90 দশকের শেষ পর্যন্ত এই 1.5 দশক বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন। বলতে পারেন যে খালেদ মাসুদ পাইলটরা পার করে তার নাম কেন আপনারা শোনেন নাই। এখানে কিছু দুর্ভাগ্য কাজ করছে, কিছু কূটনীতি কাজ করছে এবং মানে বলতে পারেন সময়ের কিছু খেলার শিকার হয়েছেন জাহাঙ্গীর ভাই। তো আমরা জাহাঙ্গীর ভাইয়ের শুরুটা যদি দেখি, জাহাঙ্গীর ভাই হচ্ছে সেই মানুষ যে মানুষ আজকে ধরেন বেশ কিছু বিজনেসের মালিক, তার ছেলে আজকে সুপারস্টার, কিন্তু জাহাঙ্গীর ভাই অতীতটা কখনো ভোলেন না। সবসময় গল্প করার সময় বলেন যে আমার বাবা নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামের সামনে ফুচকা চানাচুর বেচত, সেই করে সংসার চালাতো। তো এরকম একজন ফুচকা চানাচুর বিক্রেতার ছেলের পক্ষে ঢাকায় এসে, নারায়ণগঞ্জে ছেলে, ঢাকায় এসে ক্রিকেটার হওয়া খুব কঠিন ছিল। স্পেশালি নারায়ণগঞ্জ তখন মূলত মনে মুন্না সহ বাংলাদেশের সেলিব্রেটেড সব ফুটবলারদের জন্মভূমি, হইলে ফুটবলার হইতে পারতো। জাহাঙ্গীর ভাইও ছোটোবেলায় ফুটবলই খেলতো, কিন্তু হুট করে ডিসিশন নিল ক্রিকেটার হবে। ঢাকায় এসে কোনো ক্লাব পাওয়া খুব কঠিন হচ্ছিল, কারণ জাহাঙ্গীর ভাই মেইনলি কিপার, প্রায় সব দলে এস্টাবলিশ কিপার আছে, ফলে টিম পায়, টাকা পায় না, ম্যাচ পায় না, এরকম একটা দশা। বাড়ি থেকে 10 টাকা নিয়ে ঢাকায় আসে, এসে কোনো ক্রমে ওই ম্যাচ শেষ করে, খেলা তো আর হয় না, প্র্যাকটিস করে বাড়ি ফিরে যায়। 10 টাকায় 3 দিন 4 দিন চলতে হয়। জাহাঙ্গীর ভাই একটা সাক্ষাৎকারে বলতেছিল যে তখন 10 টাকা ম্যানেজ করা আমার ফ্যামিলির জন্য বিরাট ব্যাপার, 10 টাকায় আমাদের 2 দিন সংসার চলে। সেই লোকটা 10 টাকা ম্যানেজ করে 3-4 দিন ঢাকায় যাতায়াতের খরচ চালায়, এইভাবে চলতেছিল, মানে একবারে নিদারুণ কষ্ট করে। এর ভিতর যেটা হলো, জাহাঙ্গীর ভাইয়ের খেলা দেখে সামি ভাই, আমাদের কিংবদন্তি খেলোয়াড় সামি ভাই, জাহাঙ্গীর ভাইকে আজাদ বয়েজে নিয়ে নিলেন। 25,000 টাকা কন্ট্রাক্ট, প্রথম বছরই 25,000 টাকার একটা কন্ট্রাক্ট পেয়ে গেল, এবং তার মধ্যে আবার 15,000 টাকা অ্যাডভান্স। জাহাঙ্গীর ভাই সেই 15,000 টাকা নিয়ে যখন বাড়ি হাজির হলো, তার মা টাকা দেখে চিল্লাপাল্লা শুরু করছে যে এই তুই এত টাকা কোথায় পাইছিস, তুই কি চুরি টাকাতে শুরু করলি? এই যে না বলে প্রায় ঢাকায় যাস, তার মানে তুই নিশ্চয়ই অন্যায় কোনো কাজ শুরু করছিস। বাবারে তুই চিন্তাই করিস না তো, কি করে এত টাকা পালি কোথায়? জাহাঙ্গীর ভাই তার মারে বুঝাইতেই পারে না যে সে ক্রিকেট খেলে এবং ক্রিকেট খেলে একটা দলের সঙ্গে চুক্তি হচ্ছে, তার 15,000 টাকা অ্যাডভান্স দিছে। শেষ পর্যন্ত কোনোভাবে বোঝালো এবং জাহাঙ্গীর ভাই বললো যে সে 25,000 টাকায় তাদের ওই পুরো বছরের সংসার চলে গেল, এবং জাহাঙ্গীর ভাইয়ের বাবাকে ওই ফুচকার ব্যবসা ওই ছাড়ালো জাহাঙ্গীর ভাই, যে আর এটা করার দরকার নেই, আমার এই দিয়ে হবে। এরপরে জাহাঙ্গীর ভাই সর্বোচ্চ আপনার 25 লাখ টাকা, সম্ভবত 25 লাখ টাকার কন্ট্রাক্টেও জাহাঙ্গীর ভাই ঢাকা লিগে ক্রিকেট খেলছে। বুঝছেন জাহাঙ্গীর ভাইয়ের ডিমান্ডটা কোন লেভেলে ছিল। 89-এ জাহাঙ্গীর ভাই, অনেকে লেখে অনূর্ধ্ব-19 ক্রিকেট, অ্যাকচুয়ালি একটা স্কুল গোয়িং ক্রিকেট দলের পার্ট হিসাবে ইংল্যান্ড ট্যুরে গেছিল।
ওখানেই মূলত জাহাঙ্গীর ভাই নিজের প্রতিভাটা দেখালো। জাভেদ ভাইয়ের সঙ্গে সে সম্ভবত 229 রানের একটা পার্টনারশিপ করছিল ইংল্যান্ডের কোনো একটা মাইনর টিমের এগেনস্টে, মানে হিউজ ব্যাপার। ইংল্যান্ডের কন্ডিশনে ওই সময় একটা ভালো ক্রিকেটার বাংলাদেশ থেকে গিয়ে সেঞ্চুরি মারলো এবং জাভেদ ওমর আর সে মিলে 229 রানের পার্টনারশিপ করলো, এটা হিউজ ব্যাপার ছিল। ঘরোয়া ক্রিকেটে জাহাঙ্গীর বাইরে যে নামে ডাকতো তার সতীর্থরে সেটা আমি বলতে পারতেছি না, ওটা বললে ফেসবুক ইউটিউব বাই আমার সাইট স্ট্রাইক দিয়ে দিবে, ওইখানে একটু সমস্যা আছে। কিন্তু যেটা তার ভক্তদের দেওয়া নাম ছিল সেটা আমি বলতে পারি, সেটা হচ্ছে টাইগার জাহাঙ্গীর। সেই টাইগার জাহাঙ্গীর নামকরণের মূল ব্যাপার ছিল যে জাহাঙ্গীর ভাই লোয়ার মিডল অর্ডারে গিয়ে একটা ঝড় তুলে ফেলতো, একেবারে ঝোড়ো ইনিংস খেলতো। ও জাহাঙ্গীর ভাই সেই জিনিসটা আমরা 90 আইসিসি ট্রফি তো জাহাঙ্গীর ভাই দলে ছিল কিন্তু ম্যাচ পায় নাই। 94 আইসিসি ট্রফি, যেটাতে জাহাঙ্গীর ভাইও বলে যে বাংলাদেশের গোল্ডেন টিমটা আইসিসি ট্রফি খেলতে গেছিল কিন্তু মিজারেবলি ফেল করে ফিরে আসছিল, কিন্তু ওই আইসিসি ট্রফিতে বেস্ট স্কোরার জাহাঙ্গীর ভাই ছিলেন। জাহাঙ্গীর ভাই ওখানে 121 রানে একটা ইনিংস ছিলেন, যেটা আইসিসি ট্রফিতে সম্ভবত কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি, এই রেকর্ডও জাহাঙ্গীর ভাই। এরপরে জাহাঙ্গীর ভাই বেশ কিছু দুর্ভাগ্যের শিকার হয়েছেন। পাইলট ভাই খুব দ্রুতই তার জায়গা নিয়ে নেন। এই জায়গাটায় আমার মানে আমি দুজনের ব্যাটিং যতটুকু দেখছি, যতটুকু সিনিয়রদের কাছে গল্প শুনছি, তাতে আমি মানে খুব সন্দিহান যে ব্যাটসম্যান উইকেট কিপার যদি হিসাব করেন তাহলে জাহাঙ্গীর ভাইই আসলে নাসুবের পরে কন্টিনিউ করা উচিত ছিল। কিন্তু উইকেট কিপিংকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে পাইলট ভাই আগায় যায়। পাইলট ভাই হচ্ছে জাহাঙ্গীর ভাই ফার বেটার ব্যাটসম্যান। জাহাঙ্গীর ভাই দুই ধরনের ব্যাটিং অ্যাবিলিটি ছিল। জাহাঙ্গীর ভাই লঙ্গার ভার্সন ক্রিকেটে একদম সলিড ব্যাটিং করতো, একদম বিয়ের মধ্যে ব্যাট করতো, খুবই গ্রামারে মেনে ব্যাট করতো। আবার শর্টার ক্রিকেটে জাহাঙ্গীর ভাই লোয়ার অর্ডারে ঝড় তুলে দিত। জাহাঙ্গীর ভাই খুবই ইউটিলিটি ক্রিকেটার ছিল, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। জাহাঙ্গীর ভাই সর্বশেষ দুর্ভাগ্যের শিকার হলো হচ্ছে 99 ওয়ার্ল্ড কাপে। 99 ওয়ার্ল্ড কাপে একটা বিরাট ড্রামা হলো নান্নু ভাইরে নিয়ে। নান্নু ভাই প্রথমে স্কোয়াডে ডাক পেল না, পরে এটা নিয়ে বাংলাদেশে আন্দোলন অভ্যুত্থান নানা রকম হলো, পত্রপত্রিকায় লেখালেখি, এক পর্যায়ে সরকারের নির্দেশে বিসিবির নির্বাচক কমিটি ভেঙে দেওয়া হলো। এবার বিসিবি বিশেষ ক্ষমতা বলে নান্নু ভাইকে জাতীয় দলে ঢোকালো, বিশ্বকাপ দলে ঢোকালো। কারণ বিশ্বকাপ তো 15 সদস্যের দল তো আইসিসির কাছে পাঠায় দেওয়া হয়েছে। তাহলে আপনি যদি একজনের নতুন করে ঢোকান তাহলে কাউরে বাদ দিতে হবে। কারে বাদ দেওয়া হয়েছিল জানেন? এই জাহাঙ্গীর ভাইরে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, একদম বিনা কারণে, কোনো কারণ ছাড়া জাহাঙ্গীর ভাইরে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তবে বিসিবি একটা কাজ করছিল, জাহাঙ্গীররা বলছিল যে জাহাঙ্গীর ভাই তুমি 16তম সদস্য হিসেবে ইংল্যান্ডে চলো, দলের সঙ্গে থাইকো, ঘুরো। জাহাঙ্গীর ভাই পরে জীবনে বারবার বলছে এর চেয়ে অবমাননাকর জিনিস তার ক্রিকেট ক্যারিয়ারে আর ঘটে নাই, যে বলছে যে আমার রেখে গেলেই ভালো হতো। কিন্তু আমি তখন কর্মকর্তাদের সঙ্গে, তখন সাবের ভাই আশরাফ, সৈয়দ আশরাফের মতো বড় বড় ক্যারেক্টার ক্রিকেটে, তাদের সঙ্গে তো আর আর্গু করা যায় না। কিন্তু জাহাঙ্গীর ভাই বলছিল যে এত বড় অপমানিত জীবনে আর হই নাই। নান্নু ভাইয়ের ওয়ার্ল্ড কাপে জায়গা পাওয়া নিয়ে জাহাঙ্গীর ভাইয়ের কোনো কনফিউশন নাই। জাহাঙ্গীর ভাই সবসময় বলে, আজও তার সঙ্গে আমার কথা হচ্ছিল, জাহাঙ্গীর ভাই বলতেছিলেন নান্নু ভাইয়ের অবশ্যই ওয়ার্ল্ড কাপ খেলা উচিত ছিল, এবং এটা উনি 2টা 50 করে প্রমাণও করছেন, এবং আমাকে ওয়ার্ল্ড কাপে না নিলেও কোনো সমস্যা হতো না। কিন্তু ওই যে ওয়ার্ল্ড কাপ দলের সঙ্গে থাকা কিন্তু প্লেয়িং মেম্বার না, বললো যে ধরেন আজকের দিনে আপনি চিন্তা করতে পারেন যে প্লেয়িং মেম্বার না এরকম একটা লোক ড্রেসিং রুমে ঢুকতেছে, আপনি তো বের করে দিবেন। তো সেরকম একটা অনুভূতি নিয়ে যে সবাই প্র্যাকটিস করতেছে, সে অর্থহীনভাবে প্র্যাকটিস করতেছে, সে জানে যে এটা কোনো অর্থ নাই, সে কোনো ম্যাচ খেলবে না, সে প্লেয়িং 15-এ নাই। যাই হোক, জাহাঙ্গীর ভাই এই একটা দুর্দশার মধ্যে দিয়েই ন্যাশনাল টিম অধ্যায়টা শেষ হয়েছে। পরে জাহাঙ্গীর ভাই ওই বছর সে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সম্ভবত 3য় সর্বোচ্চ স্কোরার ছিল, তারপরেও টেস্ট দলে তারা নেওয়া হয় নাই। এ ব্যাপারে জাহাঙ্গীর ভাই জিজ্ঞেস করলে জাহাঙ্গীর ভাই খুব মজা করে বলে যে ভাই নান্নু ভাইয়ের মতো মাস্টার ক্লাস ব্যাটসম্যানরে আপনি প্রথম টেস্টের দলে নেন নাই, আর কোথায় কোন জাহাঙ্গীরের নেবেন না। তো জাহাঙ্গীর ভাই এইভাবেই সব কিছু উড়ায় দেয়। জাহাঙ্গীর ভাই এখন কোচিং করে। আজকে যখন কথা হচ্ছিল, জাহাঙ্গীর ভাই তখন বগুড়ায় বাচ্চাদের নিয়ে কোচিং করাচ্ছে। আপনি আয়রনিটা ধরতে পারতেছেন যে জাহাঙ্গীর ভাই দীর্ঘদিন ধরে বিসিবির কোচ এবং বিসিবির মূলত ছোটদের কোচিং করায়। সেখানে জাহাঙ্গীর ভাইয়ের ঘরে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে জাহাঙ্গীর ভাই ছোট ভাই উনিও কিন্তু ন্যাশনাল টিমে খেলছেন, আবার জাহাঙ্গীর ভাইয়ের বড় ভাই উনিও কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন, মানে ওনারা 3 ভাই টপ লেভেল ক্রিকেট খেলছেন। সেই ফ্যামিলিতে সেই জাহাঙ্গীর ভাই যে এখন ছোটদের কোচ এবং একসময় বাংলাদেশ কাঁপানো ব্যাটসম্যান, তার ঘরে জন্মালো জিসান নামে একটা ছেলে।
এই জিসান ছেলেটা কালক্রমে হয়ে উঠলো এখন বাংলাদেশের তারুণ্যের প্রতীক। গত কিছু দিনে আমি যতজনের সঙ্গে আমি বাংলাদেশের ওপেনিং সংকট নিয়ে গত কিছু দিনে অনেকগুলো লোকের সঙ্গে সিটিং দিছি, অনেক কজন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করছি, কয়েকজন আমার সমবয়সীর সঙ্গে আলাপ করছি যে আমাদের ওপেনিং ক্রাইসিস কিভাবে মেটাইতে হবে। তার ভিতরে প্রত্যেকে সবার একটা কমন টোন ছিল যে আমাদের ওয়ানডে এবং টি-20-তে অবশ্যই জিসানকে লাগবে, জিসানের মতো ভয়ডরহীন ক্রিকেট খেলা এরকম একজনকে লাগবে। অপর সাইডে ওয়ানডেতে ধরেন তামিম বা লিটন বা এরকম একটু কশাস ব্যাটসম্যান থাকবে, কিন্তু এ পাশে জিসান একদম ঝড় তুলে দেবে। জিসানের এই যে ঝড় তোলার অ্যাবিলিটি, এইটা টি-20 এবং ওয়ানডেতে বাংলাদেশের চেহারা বদলায় দিতে পারে। অলরেডি 2023-2024 এই 2 সিজন জিসান প্রুভ করছে যে জিসান যে কোনো উইকেটে, যে কোনো কন্ডিশনে, যে কোনো বোলিংয়ের বিপক্ষে ঝড় তোলার যোগ্যতা রাখে। জাস্ট সিম্পলি আজকে সে যে ইনিংসটা খেলছে সেটার কথা ভাবেন। টপ এন্ড টি-20 চলতেছে অস্ট্রেলিয়া, সেখানে বাংলাদেশ এইচপি দল অ্যাকচুয়ালি ভবিষ্যৎ বাংলাদেশ টি-20 দল অংশ নিচ্ছে আকবরের নেতৃত্বে। ওখানে আজকে আমরা এসিটি সম্ভবত একটা দলের বিপক্ষে জিতছে। সেই দলটার বিপক্ষে ওপেনিংয়ে জিসান 36 বলে 50 রানের ইনিংস খেলছে। জাস্ট আগের ম্যাচে সে 21 বলে 26 রানের ইনিংস খেলছে। এই টুর্নামেন্টটা খেলতে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচে সে 72 বলে 127 রানের ইনিংস খেলে গেছে। মানে কন্টিনিউশনটা দেখতেছেন, যে কোনো লেভেলে নামলেই এরকম ঝড় তুলতেছে। ও লাস্ট 2 সিজনে প্রিমিয়ার লিগে 23 ম্যাচ খেলছে, 575 রান করছে, 128.34 হচ্ছে স্ট্রাইক রেট, 128.34। কেন ইমাজিন, এর মধ্যে ওই যে ম্যাচটার কথা বলতেছিলাম, যেটা দেখতে দেখতে আমার ছোট ভাই আমার বলতেছিল যে ভাই জিসান ছক্কা মারে, এই সময় আর কোনো কথা চলতেছে না। সেই ম্যাচটায় সে হচ্ছে আপনার 24 বলে 58 রান করে, মানে প্রায় ডবল রান করছে বলের চেয়ে। এরপরেই সে ভেরি নেক্সট ম্যাচে 61 বলে 98 রানের একটা ইনিংস খেলে প্রিমিয়ার লিগে। মানে এছাড়াও সে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলছে, আন্ডার-19 এশিয়া কাপ খেলছে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ওরকম একটা জোড়ো 50 করছে। যে লেভেলে যখন খেলতেছে জিসান উড়ায় দিচ্ছে। জিসানের ব্যাটিং স্টাইল, স্ট্র্যাটেজি নিয়ে কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, তো সবাই যেটা বললো যে ওর ফুটওয়ার্কে হয়তো সামান্য একটু খামতি আছে। এখন এই জিনিসটাকে আপনি খামতি হিসাবে ভাববেন কি না, এটা কিন্তু মানে খুব জরুরি কোশ্চেন। এখন আপনি যদি বীরেন্দর সেহবাগ, তারপরে সনৎ জয়সূরিয়া, ম্যাথু হেডেন এদের ফুটওয়ার্ক নিয়ে কাজ করতে বসেন, তাইলে কিন্তু বিরাট বোকামি করবেন। যে এদের ফুটওয়ার্ক ঠিক করে দিতে গেলে এরা তো ব্যাটই করতে পারবে না, অথচ এরা ওই দুর্বল ফুটওয়ার্ক নিয়ে কিন্তু হাজার হাজার রান করছে, ট্রিপল সেঞ্চুরি করছে প্রত্যেকে। যে 3 জনের নাম বললাম, 3 জনই ট্রিপল সেঞ্চুরির মালিক। তার ভিতরে সেহবাগ 2টা ট্রিপল সেঞ্চুরি করছে টেস্টেও, ওই মার্কাটারি ব্যাট করেই, জায়গায় দাঁড়ায় ব্যাট করেই। এখন জিসানকে ফুটওয়ার্ক চেঞ্জ করার পক্ষে আমি না, তার ফুটওয়ার্কে সামান্য সমস্যা আছে, সে একটু জায়গায় দাঁড়ায় ব্যাট করার পক্ষে। ওকে, ও যদি জায়গায় দাঁড়ায় সব বল নাগালে নিতে পারে, আপনার সমস্যা কি? ও তো অতটা হ্যান্ড আই কম্বিনেশনের খেলোয়াড় না, ওরে আবার একেবারে সেহবাগ ভাবেন না। ও প্রচুর ক্রিকেটেও শট করতে পারে, কিন্তু পাওয়ার মারাত্মক, একেবারে পাওয়ার, মানে যে পাওয়ার মারাত্মক। এখন বলেন তো এই সব বৈশিষ্ট্য শুনে কি মনে হচ্ছে? ফুটওয়ার্ক সামান্য দুর্বল, হ্যান্ড আই কম্বিনেশন পুরোপুরি না, প্রচুর ক্রিকেটিং শট খেলতে পারে, হিউজ পাওয়ার আছে এবং ওপেনিংয়ে ঝড় তুলতে পারে। রিসেন্ট পাস্টে কোনো ব্যাটসম্যানের কথা মনে হচ্ছে এটা শুনে? হ্যাঁ, রোহিত শর্মার কথা মনে হচ্ছে। এবং যতজন জিসানের খেলা দেখা আমার বয়সী বা সিনিয়র খেলোয়াড় ব্যাটসম্যান যারা সম্প্রতি জিসানের সঙ্গে খেলছে বা জিসানের বর্তমান টিমের ক্যাপ্টেন, এদের সঙ্গে কথা বলছি, সবাই বলছে জিসান হচ্ছে আমাদের রোহিত শর্মা। যদিও আমার এই জাতীয় তুলনা খুব খারাপ লাগে, তারপরেও প্রত্যেকে ওরে হিটম্যান বলে ডাকে, ওর বন্ধু বান্ধব নাকি ওরে হিটম্যান বলে ডাকে। তো আমি জানি না জিসান রোহিত শর্মা হবে না বীরেন্দর সেহবাগ হবে, নাকি কদ্দূর পৌঁছাবে জানি না। তবে আমি একটা জিনিস খুব করে চাই, আমাদের জাহাঙ্গীর ভাই অনেক অবমাননার শিকার হয়েছে। জাহাঙ্গীর ভাই তার স্বপ্নগুলো অ্যাচিভ করতে পারে নাই। 1997 আইসিসি ট্রফির দলে থেকেও সে ঠিক বিজয়ী দলের মেম্বার হতে পারে নাই, একটা মাত্র ম্যাচ খেলার সুযোগ পাইছিল। জাহাঙ্গীর ভাই তার জীবনে তার যে প্রচণ্ড ক্যালিবার ছিল সেই তুলনায় সম্মানটা পায় নাই, সেই তুলনায় তার অ্যাচিভমেন্টটা হয় নাই। তো জিসান সেই দুঃখটা দূর করুক। রোহিত শর্মা, ম্যাথু হেডেন, বীরেন্দর সেহবাগ কিচ্ছু হওয়ার দরকার নেই জিসান, আপনি শুধু আপনার বাবার দুঃখটা ঘোচায় দেন। আজকে আপনার বাবারা যখন আমি ফোন দিয়ে বললাম জাহাঙ্গীর ভাই কংগ্রাচুলেশন, বলে জিসানের জন্য কংগ্রাচুলেশন জানাইতেছেন? আমি বললাম যে হ্যাঁ জাহাঙ্গীর ভাই, তো বললো দোয়া করেন ওর
খেলা, ন্যাশনাল টিমের খেলা যেন আমি আর আপনি পাশাপাশি বসে দেখতে পারি। তো সেই দোয়াটা থাকলো, জিসান একটু বাবার দুঃখটা ঘুচায় দেন, আপনার ন্যাশনাল টিমের খেলা আমি জাহাঙ্গীর ভাইয়ের পাশে বসে দেখতে চাই। আমাদের হিরো জাহাঙ্গীর ভাই, তার ছেলে আপনি, একটু আপনার খেলাটা দেখতে চাই। ভালো থাকবেন।